The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. পুরীর ক্ষেত্রে কিন্তু ধাম বলা হয়নি, পুরীর ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, যেটাকে শ্রীক্ষেত্র বলা হচ্ছে, শ্রীক্ষেত্র বলা হচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক সম্মত, শাস্ত্র এখানে কোনো ব্যাপার নেই। আমি যদি ধরুন তৈরি করি, আমি ধরুন কালকে রাজা হলাম, আমি পশ্চিমবঙ্গের রাজা হলাম, আমি কালকে পশ্চিমবঙ্গের রাজা হয়ে বললাম যে আমি নবান্নটাকে গয়াধাম করে দেবো, যে এখানে বাঙালির পিণ্ডদান তো হয়েই গেছে, সুতরাং আমি পরবর্তীকালে কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আমি বলে দেবো যে নবান্নটা গয়াধাম, ওখানে আর পিণ্ডদান করতে হবে না, ওটা তো বাঙালির পিণ্ড হয়েই গেছে। সুতরাং এর সঙ্গে শাস্ত্রের কোনো যোগ নেই। তুমি জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। তুমি জগতের পিতা, আমাদেরও পিতা, তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা, তোমায় মোদের বিশ্বাস, তোমায় ভালোবাসা। পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, ধরায় এসো, ধরায় এসো, ধরায় এসো, ভালোবেসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ হে। 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 দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে রাজ্য সরকারের বদান্যতায়। উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়ায়। সাধারণের জন্য মন্দিরের দ্বার সম্ভবত রথযাত্রা থেকে খুলে দেওয়া হবে। তবে মন্দির নির্মাণের টেন্ডারে সংবিধান বাঁচাতে বলা হয়েছে সাংস্কৃতিক কেন্দ্র। খরচ খাতায় কলমে 250 কোটি টাকা। সোনার ঝাঁটা কেনা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে। খরচ 5 লাখ টাকা। মন্দির থেকে সমুদ্রে যাওয়ার একটি মনোরম রাস্তা ও ঘাটও নির্মাণ হয়েছে, তার জন্য খরচা হয়েছে 5 লাখ টাকা। আরও খরচ বাকি আছে। আমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে ইতিমধ্যেই। সেখানে বলা হয়েছে সংস্কৃতি কেন্দ্র নির্মাণ হচ্ছে। চলছে সেই সংস্কৃতি কেন্দ্র নির্মাণের জন্য পুজো পাঠ। উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। তার আগের দিন মহাযজ্ঞে 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পুড়বে। যজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিক ছাড়াও তৃণমূলের কিছু নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বিদেশ থেকে নাকি বেশ কিছু মানুষ আসবেন ইসকনের পক্ষ থেকে। হচ্ছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। মুখ্যমন্ত্রী একটি গান লিখেছেন, সুর করেছেন আর গেয়েছেন অদ্বিতীয় গায়ক ও তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। লাখ লাখ টাকা খরচা করে বিভিন্ন চ্যানেলে তার প্রচার চলছে। কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত 2টি জাতীয় সড়কের ধারে ফ্লেক্স লাগানো হয়েছে শয়ে শয়ে। তমলুক ও নন্দকুমারে 100 মিটার অন্তর অন্তর হলদিয়া উন্নয়ন দপ্তর ফ্লেক্স লাগিয়েছে।
হিটকোর উদ্যোগে মন্দির থুরি সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার জন্য সেখানকার জেলা পরিষদের তরফ থেকেও প্রচারপত্র এবং ফ্লেক্স লাগানো হচ্ছে চণ্ডীপুর, ভগবানপুর, ভূপতিনগর ও কাথি থানা এলাকা জুড়ে। কোলাঘাট থেকে সিসি ক্যামেরা মুড়ে দেওয়া হয়েছে দীঘা পর্যন্ত। মন্দিরের ভেতরের হোমযজ্ঞের ভার পেয়েছে ইসকন, আর বাইরের অংশের ভার পুরীর মন্দিরের প্রতিনিধিদের। মন্দিরের ভেতরের যজ্ঞের দায়িত্বে ইসকনের সহসভাপতি রাধারমন দাস, পুরীর তরফে রাজেশ দৈতাপতি। বাঙালি ব্রাহ্মণ নেই কেন, এই জবাব কিন্তু আমরা দিতে পারবো না। এই জবাব দিতে পারবেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নয়নের মণি রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে বৈদিক একাডেমির সচিব অধ্যাপক নবকুমার ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘার মন্দিরকে যে ধাম হিসেবে প্রচার করছেন সেটা সম্পূর্ণ শাস্ত্রবিরোধী। কেন একথা বলছেন অধ্যাপক নবকুমার ভট্টাচার্য? দিগদর্শনের সঙ্গে একটি সাক্ষাৎকারে শুনুন সেই প্রসঙ্গ। নববাবু নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ বলুন। নববর্ষের পর প্রথম আপনার মুখোমুখি হচ্ছি, প্রথমেই জানাচ্ছি আপনাকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা রইল, নমস্কার। যদিও এই দিনটি নববর্ষ কি নিয়ে আছে কিনা সেটা নিয়ে একটা বিতর্ক আছে, সে প্রসঙ্গ বাদ দিচ্ছি। আপনাকে আজকে যে জন্য আপনি শরণাপন্ন হলাম সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাংলায় দীঘা সমুদ্র সৈকতে একটা জগন্নাথ মন্দির নির্মাণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 2018 সালে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তীকালে করোনা পরিস্থিতি এবং আমফানের জন্য কাজটা পিছিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে। শুধু মন্দির নয়, পুরীর মন্দির 10 একর জমি নিয়ে, এটা তার ডবল 20 একর জমি নিয়ে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছে সমুদ্র সৈকতে। এতদিন দীঘা পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিতি ছিল, এই মুহূর্তে দাবি করা হয়েছে যে এটি একটি ধাম, জগন্নাথ ধাম, বাংলার নতুন জগন্নাথ ধাম। কিন্তু বইপত্র ঘেটে সামান্য আমার বিদ্যে বুদ্ধিতে যা দেখলাম যে ধাম শব্দটা শাস্ত্র অনুযায়ী কিন্তু বলা নয়। আপনি এ বিষয়ে ভালো বলতে পারবেন দাদা, আপনি যদি একটু বলেন। দেখুন, পুরীতে যে জগন্নাথ রয়েছে, জগন্নাথ মন্দির তো সব জায়গায় আপনি আপনার বাড়িতেও জগন্নাথকে রাখতে পারেন, মন্দির করে রাখতে পারেন। আমাদের কলকাতায় বড়বাজারে জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথ ঘাট রয়েছে বিখ্যাত, গঙ্গার ধারের একটি ঘাট। তো পুরীর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ধাম শব্দ তাকেই ব্যবহার করা হবে যেটা তীর্থক্ষেত্র হয়, তীর্থক্ষেত্র হবে। পুরীর ক্ষেত্রে কিন্তু ধাম বলা হয়নি, পুরীর ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, যেটাকে শ্রীক্ষেত্র বলা হচ্ছে। শ্রীক্ষেত্র বলা হচ্ছে। আমরা দেখুন, তীর্থ হচ্ছে, পুরী হচ্ছে একটি তীর্থ। তীর্থ হচ্ছে তীর্থ শব্দটির অর্থ হচ্ছে পার হওয়া, চৌকাঠ যাকে বলে, উত্তীর্ণ হওয়া। শাস্ত্রে আমরা যে দেখছি কোন কোন তীর্থের কথা বলা হচ্ছে, সেখানে একটি শ্লোক আছে পুরাণে, অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী দ্বারাবতী চৈব। পুরী যে দ্বার, সেইখানে সেটা বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে পুরী হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। কপিল সংহিতায় বলছে, সর্বেষাং চৈব ক্ষেত্রানাং রাজা শ্রী পুরুষোত্তম, সর্বেষাং চৈব ক্ষেত্রানাং রাজা শ্রী পুরুষোত্তম। পুরুষোত্তম রাজা, ক্ষেত্রের যে পুরুষোত্তম, ক্ষেত্রের যে পুরুষোত্তম রাজা, এই পুরুষোত্তমকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পুরুষোত্তম কাকে বলা হয়, পুরুষোত্তম ক্ষেত্র কাকে বলে? যে বিষ্ণু গয়াসুরকে বধ করার পর উৎকলে শঙ্খ, চক্র, গদা, পদ্ম পরিত্যাগ করেছিলেন বলে সেই ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র। সেই পুরুষোত্তম ক্ষেত্রে রয়েছে শ্রী পুরুষোত্তম। পুরুষোত্তমকে, পুরুষোত্তম হচ্ছে সমধর্ম সমস্বর্গ, সমহি পরমন্ত তপঃ, যস্যৈব মানসং নিত্যম স নরঃ পুরুষোত্তম। যার কোন, যিনি ধর্মের অনেক উপরে, স্বর্গের অনেক উপরে, এবং যিনি সমসত্তা যার মধ্যে,
এমন যে প্রাণ, এমন যে মানুষ, তিনি হচ্ছে পুরুষোত্তম, এমন যিনি তিনি হচ্ছেন পুরুষোত্তম। তো পুরুষোত্তম, এই যে পুরুষোত্তম ক্ষেত্র কোনটা? সাম্য পুরাণে বলা হচ্ছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ দেশানা উৎকল শ্রুত উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মহিতলে। যে ভারতবর্ষের মধ্যে বর্ষাকাল শ্রেষ্ঠ এবং দেশের মধ্যে উৎকল শ্রেষ্ঠ। উৎকল কেন শ্রেষ্ঠ? উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মহিতলে। উৎকলের সমান আর দেশ নেই, মানে ভগবান সেখানে রয়েছেন। ভগবান কিরকম রয়েছেন? যে পুরুষোত্তম। পুরুষোত্তম, এই যে উৎকল পুরুষোত্তম ক্ষেত্র বলা হচ্ছে, এখানে 4টি জিনিস রয়েছে, শাক্ত, শৈব, সূর্য এবং বৈষ্ণব। আপনি পুরো পুরুষোত্তম ক্ষেত্রটা যদি ভাগ করেন, শাক্ত হচ্ছে বিরজা ক্ষেত্র, যাজপুরে রয়েছে, যা হচ্ছে পার্বতী ক্ষেত্র, যাকে শাক্ত বলা হচ্ছে। শৈব সাম্ব ক্ষেত্র, যা রয়েছে ভুবনেশ্বরে, লিঙ্গরাজ মন্দির রয়েছে। সূর্য ক্ষেত্র মানে পদ্মক্ষেত্র, যা রয়েছে কোণারকে, সূর্য মন্দির রয়েছে। আর বৈষ্ণবদের যেটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, তা রয়েছে পুরীতে রয়েছে। এবার ধাম কাকে বলবো? ধাম হচ্ছে যেখানে গিয়ে মোক্ষ লাভ করবে, সেই মোক্ষ লাভটাই হচ্ছে ধাম। মোক্ষ লাভ কোথায় করবে? মোক্ষ লাভ করবে তুমি যদি যাও, তার যদি বৈদ্যনাথ ধাম, আমরা বৈদ্যনাথকে ধাম বলছি। বৈদ্যনাথ মানে যিনি রোগ দূর করেন সমস্ত কিছু, তাকে মোক্ষ লাভ করবে মানুষ, রোগ থেকে মোক্ষ লাভ করবে বলে আমরা বৈদ্যনাথ ধামে যাই, যাকে আমরা দেহঘর বলি। এই যে বৈদ্যনাথ ধামে, সেখানে মানে ধাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র মানে উৎকল, যেখানে জগন্নাথ রয়েছেন, সেটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। যে পথে এই পুরুষোত্তম ক্ষেত্রে আমরা দেখেছি যে চৈতন্য যাচ্ছেন, তার পুরুষোত্তম ক্ষেত্রে মোক্ষ লাভ প্রাপ্তির জন্য তিনি সেখানে যাচ্ছেন। পুরুষোত্তম ক্ষেত্রে আর কি হতে পারে? পুরুষোত্তম ক্ষেত্রে দ্বাদশ শতাব্দীর যে পুঁথি, তীর্থ তত্ত্ব প্রদায়িনী বলে একটি পুঁথি আছে, সেই পুঁথিতে বলা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্রে যদি শ্রাদ্ধ করা হয়, তাহলে পিতৃমাতৃ, যেমন গয়া শ্রাদ্ধ, অন্য তীর্থ শ্রাদ্ধ, সেমনি পুরুষোত্তম ক্ষেত্রেও শ্রাদ্ধ হতে পারে। পুরুষোত্তম ক্ষেত্রে আর যে যাওয়ার যে চৈতন্য গেছিলেন, আমরা পরবর্তীকালে একটি সূত্র দেখতে পাচ্ছি। 1826 সালে কলকাতার ভূতপূর্ব মহারাজা সুখময় রায় 1.5 লক্ষ টাকা দান করেছিলেন এই পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার জন্য, একটি পথ নির্মাণের জন্য। আর 1826 সালে তার নির্দিষ্ট সমস্ত কিছু রয়েছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, পুরুষোত্তম ক্ষেত্রের যে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের একটি প্রাচীন ইতিহাস রয়েছে, এবং সেই জগন্নাথ মন্দিরে কি কি থাকবে সমস্ত কিছু, তার বহিঃপ্রাঙ্গণ, তার অঙ্গন, তার সমস্ত কিছু যে থাকবে, এবং তার যে বিরজা, তার যে পার্বতী, জগন্নাথ হচ্ছে, বলছে যে পার্বতী যে বিমলা, পার্বতীর হচ্ছে ভৈরব হচ্ছে বিমলার যিনি ভৈরব, তিনি হচ্ছেন জগন্নাথ। বিমলা থাকবেন, তার ভৈরব হচ্ছে জগন্নাথ। আমরা যেমন দেখছি যে ভৈরব, যেমন কালীঘাটে আমরা গিয়ে দেখি কি, যে কালীঘাট যে মন্দির, তার ভৈরব হচ্ছে নকুলেশ্বর, সেমনি জগন্নাথের ভৈরব যে পার্বতী মন্দিরের ভৈরব হচ্ছে জগন্নাথ। জগন্নাথকে কি বলা হচ্ছে? জগন্নাথকে বৈষ্ণব বলা হচ্ছে, কিন্তু জগন্নাথ আবার শাক্ত। জগন্নাথ আবার সূর্যদেবের অন্তর্গত, তিনি হচ্ছেন শৈব এবং সৌর, কারণ সেখানে বৌদ্ধের কিছু, সমস্ত বৌদ্ধদের তার যে সমস্ত কিছু, যে তার কিছু আচার ব্যবহার সেখানে পালিত হয়। এই হচ্ছে জগন্নাথ ক্ষেত্র। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসছি। আপনি যেটা জগন্নাথ ক্ষেত্র সম্বন্ধে বললেন পুরীর, তার আগে একটা কথা বলি যে শাস্ত্র তো বলছেন যে আদি শঙ্করাচার্য বলেছেন যে 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারকা এবং কলি যুগে পুরী। তাই 4টি যুগ, পঞ্চযুগ তো বলা হয়নি, 4টে যুগ, 4টি যুগ বলা হয়েছে। 4টে যুগে 4টি স্থান নির্দিষ্ট করে দিয়েছেন আদি শঙ্করাচার্য, নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং সেই নির্দিষ্ট হয়ে যাবার পর এই কলি যুগে
দ্বিতীয় ধাম হিসেবে বলাটা কতটা স্বাস্থ্যসম্মত? না, স্বাস্থ্যসম্মত তো নয়, স্বাস্থ্যসম্মত নয়। এবার তো এটা হচ্ছে রাজনৈতিক সম্মত। শাস্ত্রের এখানে কোনো ব্যাপার নেই। আমি যদি ধরুন তৈরি করি, আমি ধরুন কালকে রাজা হলাম, আমি পশ্চিমবঙ্গের রাজা হলাম, আমি কালকে পশ্চিমবঙ্গের রাজা হয়ে বললাম যে আমি নবান্নটাকে গয়াধাম করে দেবো, যে এখানে বাঙালির পিণ্ডদান তো হয়েই গেছে, সুতরাং আমি পরবর্তীকালে কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আমি বলে দেবো যে নবান্নটা গয়াধাম, ওখানে আর পিণ্ডদান করতে হবে না, ওটা তো বাঙালির পিণ্ড হয়েই গেছে। সুতরাং এর সঙ্গে শাস্ত্রের কোনো যোগ নেই। আচ্ছা, এবার আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বলা হয়েছে যে মন্দিরের যে স্থাপত্য রীতি, এই স্থাপত্য রীতিটা ওড়িশার অনুকরণ করে করা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, যেখানে আমরা জয় বাংলা এবং বাংলা জাতীয়তাবাদ, বাংলার ঐতিহ্য নিয়ে কথা বলি, তাহলে যদি মন্দির হয়েও থাকে, সেই মন্দিরটা বাংলার স্থাপত্য রীতিতে না হয়ে পুরোপুরি ওড়িশার অনুকরণে করতে হলো কেন বলে আপনি মনে করছেন? না, এটা যেহেতু আমরা অনুকরণ করছি, অনুকরণ করা হয়েছে বলে বাংলাকে বাদ দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে যে এটাই জগন্নাথ ধাম, আপনাকে আর পুরী যেতে হবে না, আপনি এখানেই আসবেন। যে সমুদ্রের ধারে পুরী, এখানেই এটাইকে জগন্নাথ বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এটাই অরিজিনাল, মানে মূল পুরীর মন্দির বলে প্রতিষ্ঠিত করার জন্যই এইটা করা হয়েছে। কারণ এখানে বাংলাকে ওই জন্য মানে যোগ করা হয়নি, বাঙালির যে ইয়েটাকে কখনো যোগ করা হয়নি। তো এই পর্যায়ে এটা একটা ধরুন যে এটা একটা মানে কি, মানে ওকেই মানে প্রতিষ্ঠিত করার জন্য যে এটাই জগন্নাথ দেবের মূল মন্দির, ওখানে পুরীটা ওটা হচ্ছে জালি মন্দির, আর কিছু না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ময়ে মোদি, ময়ে মমতা, ময়ে মাহাত্ম্য, তাহলে ময়ে মার্কসও আছে। হ্যাঁ, ময়ে মার্কসও আছে, আছে, ময়ে মার্কসও আছে, হ্যাঁ, ময়ে মদও আছে। হ্যাঁ, তো এই যে ম এবং এই মদের যে মাহাত্ম্য, সেটা অযোধ্যায় ঠিক কোন জায়গায় রাম জন্মেছিলেন সেটা তো আজ পর্যন্ত কোনো শাস্ত্র বা ঐতিহাসিক সূত্রের প্রামাণ্য কোনো নথি বা তথ্য তো নেই। সুতরাং ওই বাবরি মসজিদের এলাকাটাই মন্দির তৈরি হলো এবং ওটাই রাম জন্মভূমি বলে চিহ্নিত করা হলো। ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি যে 26-এর নির্বাচনের আগে এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ, এই যে আমরা তো ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি অযোধ্যায় রাম জন্মেছিলেন, এটা সমস্ত পুরাণেও আছে, অযোধ্যাতে রাম জন্মেছিলেন। এবার কোথায় রাম জন্মগ্রহণ করেছিলেন সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা গবেষণা করে সুপ্রিম কোর্টে সেই সমস্ত দেয়া হয়েছে এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে সেটা নির্দেশিত করা হয়েছে। সুতরাং এর ওপর আর কোনো কথা চলে না। সুপ্রিম কোর্টে সেখানে দীর্ঘদিন বিচার চলেছে এবং সুপ্রিম কোর্ট ওই স্থানটিকে নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং এর ওপর মনে হয় আর কোনো কথা চলতে পারে না। না, যিনি প্রাক্তন বিচারপতি এই নির্দেশটা দিয়েছিলেন তখন কিন্তু একটি কথা তিনি বলেছিলেন যে আমি কোনো প্রামাণ্য নথি নয়, আমি যে মানুষের বিশ্বাস সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে মন্দিরের কথাটা, রাম জন্মভূমির কথাটাকে আমি স্বীকৃতি দিলাম। ঠিক আছে, বিশ্বাস তো শাস্ত্রের অঙ্গ। মন্ত্রে তীর্থে দ্বিজে দেবে দৈবজ্ঞে ভেষজে গুরু যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতী তাদৃশী। মন্ত্র, তীর্থ, দ্বিজ দেবতা এসব বিশ্বাসের ব্যাপার। ধরুন মাটির প্রতিমাকে আমরা পুজো করছি, তার মধ্যে প্রাণ আছে কিনা এটা তো বিশ্বাসের আছে বলেই আমরা দুর্গা পুজো করি। সুতরাং আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা করবো না, এটা বিশ্বাসের ব্যাপার। এখানেও প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার থাকছে এবং সেটা যে কোনো মন্দির হলেই প্রাণ প্রতিষ্ঠা তো নিশ্চিত করতেই হবে, যদি মন্দির হিসাবে তাকে দেখা হয়। সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে পুরীর মন্দিরে ইসকনের কিন্তু কোনো প্রবেশাধিকার নেই। এখানে মন্দিরে অহিন্দুর কোনো প্রবেশাধিকার নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইসকনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এই দীঘার মন্দিরে। মুখ্যমন্ত্রীর যে নতুন পরিকল্পনায় মন্দির তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা ইসকনের ভূমিকাও দেখতে পাচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে ইসকন কর্তারাও তার সঙ্গে থাকছেন আর কি। এখানে জাত ধর্ম করা হবে না। ইসকন নিয়ে ইসকনের কাজই তো হচ্ছে সত্যটাকে উল্টে দেয়া।
ইসকন আজকে মায়াপুরকে বলছে এটাই নাকি চৈতন্যের জন্মস্থান। ঠিক। সুতরাং ইসকনের কাজই হচ্ছে এইটাকে যা মানুষের চিরাচরিত সত্য সেটাকে বদলে দেয়া। ইসকন আগামী দিনে বলবে যে এটাই মোট কথা এখানেই জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সমস্ত কিছু মানে হয়েছিল। সুতরাং এদিক থেকে ইসকনের কোনো ভূমিকা নেই। ইসকন আছেন, ঠিক আছে, একটা সরকার তাকে ইসকনকে দেখেছেন, ইসকন একটি বড় প্রতিষ্ঠান, তার বিজ্ঞাপন আছে, তার অর্থ আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ইসকন হিন্দু ধর্মের মধ্যে ইসকনের ওই এর কোনো ভূমিকা নেই। ইসকন যা করেছে নবদ্বীপকে নিয়ে, যে মিয়াপুরকে মায়াপুর করেছে, সুতরাং ইসকনের এটা ট্র্যাডিশন, ঐতিহ্য রয়েছে। এবার তো গেল আমাদের হিন্দু শাস্ত্র এবং মুখ্যমন্ত্রীর মন্দির প্রতিষ্ঠা এই সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত আমরা শুনলাম। এবার আসছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, আদৌ কি পুরীর মন্দির বা জগন্নাথ দেব কি হিন্দু মন্দির? দেখুন, জগন্নাথকে তো আজ হিন্দু বলেই যাওয়া হচ্ছে। বিভিন্ন পুরাণে তাকে যে শাম্ব পুরাণ, উৎকল খণ্ড, ব্রহ্মবৈবর্ত পুরাণের উৎকল খণ্ড যে আছে, সেখানে তো তাকে হিন্দু বলেই উল্লেখ করা হচ্ছে। তাহলে বিবেকানন্দ তার বাণী ও রচনার পঞ্চম খণ্ডের 121 এবং 122 নম্বর পৃষ্ঠায় বলছে যে এটি বৌদ্ধ মন্দির, এটা হিন্দুরা কেড়ে নিয়ে এটা হিন্দু মন্দির বানিয়েছে এবং এরকম ধরনের কাজ আরো করা উচিত। বাণী ও রচনা পঞ্চম খণ্ডের 121 এবং 122 নম্বর পাতায়। এই সম্বন্ধে আমি বলতে পারবো না। শুধু বিবেকানন্দ নয়, বিবেকানন্দ ধরুন, আমি বলছি শুনুন, বিবেকানন্দ কাশ্মীরে একটি মুসলমান কন্যাকে কুমারী রূপে পুজো করেছেন। আমাদের শাস্ত্রে রয়েছে যে কুমারী পুজো তন্ত্রোক্ত, আপনি তন্ত্রসার খুললেই দেখবেন বেশ্যা কন্যা হচ্ছে উৎকৃষ্টা। তন্ত্রের কুমারী পুজোর ক্ষেত্রে আমরা কি তা করে থাকি? ঠিক ঠিক ঠিক। তার মানে বিবেকানন্দ যদি আজকে থাকতো, বিবেকানন্দকে বেঁচে থাকার জন্য কলমা শিখতে হতো। আচ্ছা আচ্ছা, আমি তো শুধু বিবেকানন্দের কথা বললাম, ঠিক আছে, কিন্তু আমি তার পাশাপাশি আমি কিন্তু পাচ্ছি আপনার দীনেশচন্দ্র সেন, যিনি বৃহৎ বাংলো বইটি লিখেছেন, তিনিও সেখানে উল্লেখ করেছেন যে বৌদ্ধদের সমস্ত কিছু ক্রিয়া রীতি এবং পূজা অর্চনার বিষয়গুলোকে হিন্দুরা আত্মস্থ করে নিয়েছে, কোথাও ঋণ স্বীকার করেননি। এটা তার বৃহৎবঙ্গ বইতে তিনি এটা উল্লেখ করেছেন। এবং যিনি হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ত্রিতত্ত্ববাদে গিয়ে বলেছেন যে বুদ্ধ, বোধিসত্ত্ব এবং দেবী হেরুকা এরাই হচ্ছেন গিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রায় হিন্দু ধর্মে পরিণত হয়েছে। হ্যাঁ, এতো শাস্ত্র আমাদের ধরুন যে পুরনো যে আপনার আর্কিওলজিক্যাল যে হিন্দুদের যে হিন্দু মূর্তির যে ক্রমতত্ত্ব, হিন্দু মূর্তির যে ক্রমতত্ত্ব, তার মধ্যে বৌদ্ধদের অনেক মিল আছে। আমরা যে ধরুন এই যে তারা পুজো করি, তারার মধ্যে একজটা, বৌদ্ধযান যে বজ্রযান যে পদ্ধতি, সরস্বতী, হ্যাঁ, তার মধ্যে তন্ত্রের তো কোনো তন্ত্রের সঙ্গে তার কোনো পার্থক্যই নেই, প্রায় একই ব্যাপার। তন্ত্রের কোনো পার্থক্য নেই। আমরা তো ধরুন অন্য শাস্ত্র থেকে অন্য ধর্মের অনেক কিছু আমরা নিয়েছি। এই যে ধরুন আমরা যে চড়ক পুজো করছি, চড়কের যে নিজেকে যে ইয়ে করা, নিজেকে যে শারীরিকভাবে নিজেকে যে শারীরিকভাবে কষ্ট দেয়া, এটা বৌদ্ধদের থেকেই আমরা নিয়েছি। আমরা পুজোর সময় যে উপবাস করি, সেই উপবাসটা বৌদ্ধদের থেকেই এসছে। আচ্ছা আচ্ছা, তো এ ব্যাপারে তো আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমার দিগদর্শন চ্যানেলের গ্রাহক এবং দর্শক বন্ধুরাও জানলেন আপনার এরকম সুচিন্তিত বক্তব্য। রবীন্দ্রনাথ তো ওই জন্যই বলেছে, দিবে আর নিবে, বিলাবে মিলিবে। ঠিক ঠিক। সংস্কৃতি কারো একক হতে পারে না। না, সংস্কৃতি তার একক হতে পারে না। আমরা আমাদের সংস্কৃতি আমরা অনেক কিছু গ্রহণ করেছি, অন্যের থেকে তো আমরা অনেক কিছু গ্রহণ করেছি। সেই জন্যই তো আমাদের হিন্দু ধর্ম ধরুন 700 বছর মুসলমান রাজত্ব করেছে, 300 বছর ইংরেজ রাজত্ব করেছে, 34 বছর মার্ক্সবাদ রাজত্ব করেছে। হিন্দু ধর্মের কিচ্ছু করতে পারেনি। হিন্দু ধর্ম আছে, থাকছে।
সুতরাং কি আছে? আচ্ছা, এবার আপনি যেটা আমাকে বলছিলেন সেটা হচ্ছে গিয়ে ওড়িশার জাজপুরের কথা বললেন। ওড়িশার জাজপুরে বিমলা দেবীর মন্দির মানে স্বার্থক্ষেত্র, যার জন্য ক্ষেত্র জাজপুরে পার্বতী ক্ষেত্র, বিরজা ক্ষেত্র, বিরজা। তো সেই বিরজা এবং ওই যে বিমলা দেবীর যে মন্দির আছে পুরীতে, বিমলা দেবীর পুরীতে মন্দির, তো ওই যে মন্দিরে বিমলা দেবী আছেন, বলা হচ্ছে ওখানে এমনি জগন্নাথ দেবের যে ভোগ নিবেদন হয় সেগুলো সবই নিরামিষাশী ভোগ নিবেদন হয়। হ্যাঁ, এখানে আমিষের কোনো ব্যাপারই নেই। না, বিমলার ক্ষেত্রে আমিষ ভোগ দেয়া হয়। হ্যাঁ, এবং অষ্টমীর দিন গভীর রাত্রে জগন্নাথ দেব যখন ঘুমিয়ে থাকেন তখন যাতে জগন্নাথ দেব টের না পান সেই জন্য গভীর রাত্রে অষ্টমীর দিন দুর্গাপূজায় একটি ছাদ বলি হয় এবং বিশেষ বিশেষ লোককে সেদিন নিমন্ত্রণ করা হয় এবং ওই ছাদ বলির মাংস বিতরণ করা হয়। জগন্নাথ দেব ঘুমিয়ে থাকার জন্য সেটা টের পান না, অন্তর্যামী টের পান না। এই ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত? আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যদি এই উড়িষ্যার রীতিটাকে আমরা অনুকরণ করে এই মন্দির তো বানালাম, তাহলে কি এখানেও ওই উড়িষ্যার রীতি অনুসরণ করে দুর্গাপূজার অষ্টমীতে বিমলা মন্দির যে তৈরি হচ্ছে, নিশ্চয়ই তৈরি হচ্ছে ভেতরে বিমলা মন্দির, সেখানে কি পাঠাবলি শুরু করবেন কিনা? যদি করেন তাহলে বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? যে কোনো দেবীর মন্দিরে, হ্যাঁ, দেবীর ক্ষেত্রে বলা হচ্ছে দেবী বলি অঙ্গীকার করেন, বলি ছাড়া মানে দেবী পূজা নিষিদ্ধ। আর বিমলার ক্ষেত্রে যে বলা হচ্ছে, বিমলার তো 3টি রূপ বলা হচ্ছে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। মহাকালী তিনি কালী, তার কাছে বলি দেয়া যেতে পারে। মহালক্ষ্মী সে তো তন্ত্রেরই দেবী, মহাসরস্বতী সেও তন্ত্রেরই দেবী। মহাসরস্বতীর কাছে মেষ বলি দেওয়ার প্রথা শাস্ত্রেই রয়েছে। মহালক্ষ্মীর কাছেও তো পঞ্চমকারে পুজোর বিধি রয়েছে, সমস্ত কিছু। সুতরাং এবার কি হবে সেটা তো মানে, যেহেতু এটা তো জনগণের মন্দির নয়, সরকারি মন্দির, এটা হচ্ছে সরকারি মন্দির, সরকারি কালেক্টরকে মন্দির বানানো হয়েছে। ওটা তো কালেক্টর একটা অফিস হবে বলে সরকারি ঘোষণা হয়েছে। এই সরকারি ঘোষণায় মন্দিরের ধাঁচে তাকে মন্দির করা হয়েছে। এবার কি হবে সে তো সরকারই ঠিক করবে, এর সঙ্গে জনগণের কোনো ইয়ে নেই। কিন্তু লোক মানে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন বাস পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে, সেদিনকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও ডিম ভাত খাওয়ানো হলে সবাই আসে। এই তো ব্রিগেড একটি গেল, লোক তো এমনি যাবে। তার মানে দলে দলে তো মানুষ যাবেন, সেখানে মন্দির দর্শন করবেন। হ্যাঁ, ঠিক আছে। দীঘা একটি দর্শনীয় স্থান, তার মধ্যে আরেকটি দর্শনীয় স্থান সেখানে হলো যে জগন্নাথ মন্দির। এইটি খালি উল্লেখযোগ্য যে আরেকটি দর্শনীয় স্থান হলো। দীঘায় গিয়ে নানা কিছু দেখা যেত, অ্যাকোরিয়াম দেখা যেত, চন্দনেশ্বর মানুষ যেত। এবার সেইখানে জগন্নাথ মন্দিরও দেখার একটি নতুন পর্যটন কেন্দ্র সেখানে তৈরি হলো। তার মানে দীঘা পুরুষোত্তম ক্ষেত্র হয়ে গেল, তার কোনো মানে নেই। তাহলে তো বলতে হয় সেই প্রবাদ বাক্যটা যে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থা হলো দীঘায়। হ্যাঁ, নিশ্চিত। আমরা তো ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির আছে, লোকে কাশি না গিয়ে অন্নপূর্ণা মন্দিরে তো যায়। তো যাদের কাশি যাওয়ার ক্ষমতা নেই তারা যাবে অন্নপূর্ণা। তা বলে কি বেনারসে যাওয়া বন্ধ হয়ে গেছে? না, বেনারসে আপনি ট্রেনের টিকিট পাবেন। আচ্ছা, এই যে মন্দির সংস্কৃতি, শুধু আমি রাজ্যের কথা বলছি না, আমি কেন্দ্রীয় স্তরেও বলছি, এই যে মন্দির রাজনীতি, এটা রাজনীতিতে যুক্ত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রায় 54% শিশু অপুষ্টিতে ভুগছে, ঠিকমতো খাদ্য পাচ্ছে না। মিড ডে মিলেতে বাচ্চাদের জন্য যে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে, 10 টাকা তার জন্য ধার্য হয়েছে। সেই 10 টাকায় তাদের ডিম ভাত দেওয়াও রেগুলার সম্ভবপর হচ্ছে না। সেখানে এই মন্দির তৈরি করার জন্য 143 কোটি টাকা প্রথম ধার্য হয়েছে। এখন পর্যন্ত নাকি 250 কোটি টাকা খরচা হয়ে গেছে। রাজস্থান থেকে মিস্ত্রিরা এসে কাজ করেছেন, বাংলার মিস্ত্রিরা সুযোগ পাননি এবং রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে বংশী পাহাড়ের আপনার গোলাপি পাথর। মানে ঠিক যেভাবে রাম মন্দির তৈরি হয়েছে সেটারই একদম অনুকরণ। রাম মন্দির তৈরি হয়েছে জনগণের পয়সায়, সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। দীঘার মন্দির, জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সরকারের পয়সায়, এখানে জনগণের কোনো ভূমিকা।
আচ্ছা, দুটোর পার্থক্য আপনাকে বুঝতে হবে। তাহলে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এটাই আমরা বলতে পারি যে এটাকে ধাম বলাটা শাস্ত্রসম্মত হচ্ছে না। না না না, বরং ধামও নয়, ক্ষেত্রও নয়। ধামও নয়, ক্ষেত্রও নয়। তাও পুরো বিষয়টি হিন্দু ধর্ম বিরোধী একটা বিষয় হচ্ছে। না, বিরোধী নয়। কেন একটা মন্দির কেউ বানালে আপনি আর বাড়িতে যা দিয়ে মন্দির হয়, আমি বলবো এটা হিন্দু ধর্ম বিরোধী? কেন আপনি করছেন? না, যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে বিকৃতি বলবেন। ভাবেই দেখুন, শাস্ত্র মন্দির নির্মিত হচ্ছে মানে শাস্ত্রসম্মত ভাবেই হবে। এবার আপনি যদি মানে জোর করে বলেন যে এটা আমি এই মন্দিরই করছি, তাহলে তো মুশকিল আছে। এখানে আমি বিশ্বনাথকে আমি এখানেই তৈরি করছি, সুতরাং ওইটা তো নয়। মানে এটা মন্দির বলা যেতে পারে, নিশ্চিত ধাম বলা যাবে না। না না, ধাম তো জগন্নাথ ধাম তো নয়, আর আপনার জগন্নাথ ক্ষেত্রও নয়, পুরুষোত্তম ক্ষেত্রও নয়। পুরুষোত্তম ক্ষেত্রে তার তো ভৌগোলিক অবস্থান আছে। হ্যাঁ, পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ থাকেন। আর তো ঠিক আছে। এবার উৎকলের ক্ষেত্র আগে তো ধরুন আমাদের যে পূর্ব মেদিনীপুরের একটা অংশ, সেটা তো উড়িষ্যারই অন্তর্গত ছিল একদমই। এককালে। আমরা ধরুন মেদিনীপুরকে এককালে আমরা মানুষরা অন্য শ্লোকে বলতোই, মানে ঠাট্টা করে বলতো, অধ বাঙালি অধ উড়িয়া তবেই জন্মে মেদিনীপুরিয়া, বলাই হতো। সুতরাং বৃহৎবঙ্গে তো উৎকলের ভেতরই সব ছিল। এর মধ্যে হ্যাঁ, উৎকলের ভেতরেই সব ছিল। বৃহৎবঙ্গে উৎকলের ভেতরেই সব ছিল। এই যে বৈদ্যনাথ ধাম এককালে তো এই যে বীরভূম জেলার অন্তর্গত ছিল। তা আমি যদি বলি আমি এখানে একটা বিশাল ইয়েতে যে জায়গা কিনে যদি বলি আমি এখানে বৈদ্যনাথ ধাম বানাচ্ছি, তাহলে কি সেটা বৈদ্যনাথ ধাম হবে? তা তো হবে না। বৈদ্যনাথ ধাম যেখানে আছে সেখানেই থাকবে। তার ক্ষেত্র রয়েছে, তার ইতিহাস রয়েছে, তার পরম্পরা রয়েছে। আপনি ইতিহাস, পরম্পরা, ক্ষেত্র কোনো কিছু পাল্টাতে পারবেন না। আপনি একটি নতুন সংযোজন করতে পারেন। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই বৃহৎবঙ্গকে আমরা যেটা জানি সেটা হচ্ছে অঙ্গবঙ্গ, কলিঙ্গ, পুণ্ড, শূন্য, এই পূর্বাঞ্চলের অঞ্চলটিকে বৈদিক শাস্ত্র মতে এবং পরবর্তীকালে আদি শঙ্করাচার্যের হিন্দুত্বের যে বিষয় আছে সেখানে বলা হয়েছে ম্লেচ্ছস্থান। তা এই ম্লেচ্ছস্থানে এই বৈষ্ণবীকরণ যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত বৌদ্ধ ধর্ম, নাথ ধর্ম এগুলোই এখানে বিস্তৃতি লাভ করেছিল। তার থেকে কিছু মানুষ মুসলিম হয়েছেন, তার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন বলতে পারবো না, কেন সেরকম কোনো প্রামাণ্য নথি নেই যে সমস্ত ধর্মে তারা দীক্ষিত হয়েছেন। এমনি পাল্টে গেছেন একটা ধর্মের জায়গা থেকে। তাহলে তো ওভাবে হয় না। তাহলে এই ম্লেচ্ছস্থানে জগন্নাথ ধাম তৈরি হলে একদম বৈদিক শাস্ত্র এর কি ব্যাখ্যা দেবে? বেদের কোনো ব্যাখ্যা নেই। বৈদিক পরবর্তীকালে ধরুন পরবর্তীকালে তো বেদের যুগ থেকে স্মৃতির যুগে এলো। প্রাচীন স্মৃতি, নব্য স্মৃতি। প্রাচীন স্মৃতিতে যা বলছে, প্রাচীন স্মৃতিতে অনেক কথা বলা হয়েছে। ব্রাহ্মণ আতপ চাল ভিন্ন খেতে পারবে না, ব্রাহ্মণ মাছ খেতে পারবে না। কিন্তু নব্য স্মৃতি তাকে তো পাল্টে দিয়েছে। নব্য স্মৃতি, রঘুনন্দন স্মৃতি বলছে তুমি ক্ষেত্রে এই যে বাংলা, বিহার, উড়িষ্যা এই তন্ত্রের প্রভাবিত অঞ্চল বলে আমরা এখানে আমিষ খেতে পারবো। এখানে বলি প্রথা, এখানে মাছ প্রথা, এইসব। আমরা বাইরে আমরা যখন যাই আমাদের অন্য রাজ্যে, তখন আমরা বাঙালিকে বলে আপ লোক মছলি খাতে হয়, আপ লোক মছলি খাতে হয়, মছলি খোর। বাংলা, উড়িষ্যা, আসাম এই যে তন্ত্র প্রভাবিত বলে আমরা ব্রাহ্মণেরা যে বলির মাংস, আমরা তো মাংস খাই, আমরা তো মাছ খেতে পারবো, কিন্তু আমরা পেঁয়াজ খেতে পারবো না। ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায় পেঁয়াজ রসুন খেলে। কিন্তু পরাশর স্মৃতি আবার রাজস্থানের ব্রাহ্মণকে বলছে তুমি খেতে পারবে, তুমি পেঁয়াজ খেতে পারবে, তুমি রসুন খেতে পারবে। কারণ ওই যে অঞ্চলের প্রভাব হয়ে গেল, ও যদি পেঁয়াজ রসুন না খায় ও তো বেঁচে থাকতেই পারবে না এত গরমে। তার মানে তো বলতে পারি যে একদিকে শাস্ত্রের বচন, আরেকদিকে খেলার নাম বাবাজি। সেটা তো শাস্ত্রই করেছে, খেলার নাম বাবাজি তো না, শাস্ত্রই তার উল্লেখ করেছে। হ্যাঁ, মানে মান্যতা দিয়েছে, কম্প্রোমাইজ।
হ্যাঁ, সে তো ধরুন যুগের সঙ্গে তাকে কম্প্রোমাইজ তো করতে হয়েছে। আজকে ধরুন বিধবা বিবাহ, সতীদাহ প্রথা থেকে বিধবা বিবাহের ক্ষেত্রে তো শাস্ত্রই তার, আজকে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ প্রচলন করেন তিনি তো শাস্ত্র বাক্য মেনেই তা করেছেন, তিনি তো গার্হ্যের করেননি, তাকে তো শাস্ত্র বাক্য মেনেই করতে হয়েছে, শাস্ত্রের বচন দিয়েই তিনি করেছেন। আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে দেখেছি যে সেখানে শবরোৎসব হতো। আপনি সুলোপানির দুর্গোৎসব বিবেকে শবরোৎসব হতো, মানে শবরোৎসব মানে সেখানে যৌনতা এবং অশ্লীল বাক্যের প্রদর্শন ছিল। পরবর্তীকালে রঘুনন্দন তার দুর্গোৎসব করবে যে এটা সভ্যতার সঙ্গে মিল হচ্ছে না বলে তিনি পাল্টে দিয়েছেন। শাস্ত্র তো ধরুন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, শাস্ত্র প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে সমস্ত কিছু। এইটাই হিন্দু ধর্মের একমাত্র মানে হিন্দু ধর্মে তো কারো একজনকেই সমস্ত কিছু মানে মূল বলে বলা হয়নি, সেখানে বিভিন্ন আছে। অন্য ধর্মের সঙ্গে আমাদের পার্থক্য তো এখানেই। তাহলে হিন্দু ধর্মের যে এই সহনশীলতার কথাটা আপনি বলছেন এবং যুগের সঙ্গে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার যে কথাটা বলছেন, সেখানে দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রী নতুন ভাবনা চিন্তায় এটাকে ধাম বলেন তাহলে মানতে আপত্তি কি? তাকে তো শাস্ত্রীয় ভাবে আসতে হবে। তুমি তো নিজেই বলছেন এটা ধাম, তাকে তো শাস্ত্র ভাবে আসতে হবে। কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত কি বলেছেন তার বচন রাজন দিয়ে যে এই জন্য এটা ধাম হবে? না, কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত তো তার সঙ্গে নিশ্চয়ই আছেন, না হলে সে তো তার সঙ্গে আর কিছু লোক তো নিশ্চিত থাকবে, কিন্তু তার সঙ্গে তো শাস্ত্রের কোনো নেই না। আপনারা তো তাকে শাস্ত্রজ্ঞ বলে মান্যতা দেবেন না, আবার আপনারা যারা এটার বিরোধী আপনাদের মান্যতা। আমরা কোনো বিরোধিতা তো করছি না, কে বলেছে বিরোধিতা করছি? না না, ধাম বলার ক্ষেত্রে হ্যাঁ, ধাম তো নিশ্চিত বিরোধী। কি জন্য ধাম হবে? অন্য কেউ তাকে তো যুক্তি দিয়ে দেখাতে হবে, শাস্ত্র দিয়ে তো যুক্তি দিয়ে দেখাতে হবে। আজকে বিদ্যাসাগরের বিবাহ প্রথা যে সবাই মেনে নিয়েছে তার শাস্ত্র যুক্তি ছিল বলেই তো মেনে নিয়েছে। তো এই যে দুটো কথা, একটা হচ্ছে একটা বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, একটা তৈরি করা হয়েছে ক্লিপিংস, একটা যাকে ট্রেলার বলতে পারেন বা বলতে পারেন, সেখানে কিন্তু দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ধাম এবং আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাহাত্ম্য। তা এখনো তো মন্দির তৈরিও হয়নি, সেখানে কোনো যুগপুরুষের পদার্পণও ঘটেনি, তাহলে দীঘার মন্দিরের মাহাত্ম্যটা কি? এই তো বিজ্ঞাপনের গরু গাছে ওঠে। বিজ্ঞাপন বাংলা খবরের কাগজ, বাংলা এবং টিভি চ্যানেলগুলো একটু সরকারি পয়সায় চলে এখন, তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। আপনি তো দেখছেন যে আজকে মানে কাগজ গুলো কি অবস্থা, বাংলা সংবাদপত্রে কি অবস্থা, সেই মানে আপনি সবই বলছেন, মানে অডিও ভিডিও জার্নালিজমই বলুন আর মানে প্রিন্টিং বিশ্বাসযোগ্যতা। ধরুন আমি তো খবরের কাগজে এককালে 5খানা খবরের কাগজ পড়তাম, আজকে তো আমি কাগজ কিনি না। ক্রেডিবিলিটি লস হয়ে গেছে। আপনি সত্য লিখছেন না মিথ্যা লিখছেন জানি না, আপনি তো প্রতি মুহূর্তে কাগজের লোকেরাই তো অভিযোগ করছে। আচ্ছা, তাহলে এইটাই আমরা জানলাম যে এটাকে কোনো মতেই জগন্নাথ মন্দির বলা যেতে পারে, একটি তীর্থস্থান যদি বলতে চান সেটাও নয় বলা যেতে পারে, কিন্তু তীর্থ তৈরি হলে তবে তো স্থান হবে। হ্যাঁ, তীর্থস্থান বলা তার দাবি করতে পারেন, কিন্তু শাস্ত্রসম্মত ভাবে এটাকে বাংলার জগন্নাথ ধাম এরম কথা বলাটা পুরোপুরি শাস্ত্র বিরুদ্ধ। জগন্নাথ তো বাংলার দেবতাই নয়, ধামটা হবে জগন্নাথ। বাংলার দেবতা কি জগন্নাথ? জগতের নাথ। সরকারি দল যেখানে বলছে রাম আমাদের দেবতা নয়, তাহলে জগন্নাথ কি আমাদের দেবতা ছিলেন কোনো কালে? বাংলায় তো নিশ্চয়ই নয়, কিন্তু বলা হচ্ছে যে জগন্নাথ জগতের নাথ। সে যেভাবেই ব্যাখ্যা হোক না কেন, জগন্নাথ কি আমাদের বাংলার দেবতা নয় তো? বরঞ্চ রাম মন্ত্রে দীক্ষিত আছে বহু লোক, কিন্তু জগন্নাথ মন্ত্রে আমাদের এখানে কোন লোক দীক্ষিত বলুন দেখি? বাঙালি কোন বাঙালি দীক্ষিত? না বললে পরে বাঙালি হিসেবে দাবি করা হবে চৈতন্য মহাপ্রভুকে। তো চৈতন্য মহাপ্রভু তো আমরা দেখতে পাচ্ছি যে উনিও উত্তরপ্রদেশের মিশ্র বংশের
কানৌজের মিত্র বংশের মানুষ যারা পরবর্তীকালে গেছেন যাজপুরে, যাজপুর থেকে শ্রীহট্টে, শ্রীহট্ট থেকে নবদ্বীপে, এইভাবে তারা বাঙালি হয়েছেন পরবর্তীকালে। তো যাই হোক, তাকে যদি বাঙালি হিসেবে মেনে নেওয়া যায়, তিনি তো জগন্নাথের ওপর তিনি তো আশ্রিত ছিলেন। জগন্নাথ তিনি তো জগদান মন্ত্রে দীক্ষিত নন, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। হ্যাঁ, আর আপনিকে প্রমাণ করতে হবে যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ যদি বলেন তাহলে তো তিনিই তো রাম। হ্যাঁ, তাহলে সুতরাং তো ওই বললে তো হবে না। আপনি আপনার ক্ষেত্রে আমি যখন আমার সুবিধার পাচ্ছি সেটা বলছি, আর যেটা অন্য অন্য লোকের সুবিধা পেয়ে যাবে আমি চুপ করে রইলাম, এটা হবে না। ঠিক আছে। আমরা এই অনুষ্ঠানে যে মুদ্রা কথাটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে একজন ভক্ত হিসেবে দেশের যিনি প্রধান তিনি একটি মন্দির নির্মাণ করতেই পারেন। হ্যাঁ, নিশ্চিত পারেন, তিনি করতেই পারেন। আপনি একটা কিন্তু তিনি নির্মাণ করতে পারেন, সরকারি পয়সায় কোনো মন্দির করতে পারেন না, যেটা হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু নাস্তিক মঞ্চ থেকেও সেটা বলা হয়েছে যে মঞ্চ থেকেই বলা হয়েছে সরকারি ট্যাক্সের টাকায় হতে পারে না। তো সেখানে কিন্তু একটা কথা আছে, ওখানে কিন্তু কোথাও মন্দির তৈরির কথা বলা নেই। সরকারি নোটিফিকেশন যে জারি হয়েছিল তাতে বলা হয়েছে যে টেন্ডার দেওয়া হয়েছিল, যে টেন্ডার মেনে সকলে ওখানে কাজকর্ম পেয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে সংস্কৃতি কেন্দ্র। কোথাও ওইটা আমি বলছি কালেক্টর অফিস সংস্কৃতি কেন্দ্র বলা হয়েছে। আজকে কিন্তু প্রচার করা হচ্ছে যে এটি একটি তীর্থস্থান এবং সংস্কৃতি ক্ষেত্র কি করে তীর্থস্থানে পরিবর্তিত হলো, আগামী দিনে আবার কি বলা হবে সেও তো, এটা তো পুরোটাই তো জালি ব্যাপার হয়ে যাচ্ছে না? একদম জালি ব্যাপারই বলছেন এটা। আপনি ধরুন সরকার বলছে সংস্কৃতি ক্ষেত্র, সেদিনকে সরকার বলছে, আজকে বলছে এটা জগন্নাথ মন্দির এবং তীর্থক্ষেত্র, আগামী দিনে বলবে যে এইটা আমাদের পার্টির অফিস, এরকম বলতে পারে তো। সুতরাং আজকেই আছে, এটা কি, এটা তো ঠিক না। সরকারি বয়ানই তো বদলে যাচ্ছে না। মানে লিখিত একরকম আর মৌখিক আরেক রকম। হ্যাঁ, একরকম। যাই হোক, আমাদের দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে এই হিন্দু শাস্ত্রের যে ব্যাখ্যা পেলেন, পরবর্তী বিচারের ভাগটা রইল দর্শকদের হাতে। আজকে এই অনুষ্ঠানে আপনার অভিমত আমরা গ্রহণ করলাম এবং সেটা আমরা প্রচার করলাম, আপনার যে শাস্ত্রীয় ব্যাখ্যা আপনি দিয়েছেন সে বিষয়ে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আবার কোনো একটি বিষয় নিয়ে আপনার শরণাপন্ন হব। ঠিক আছে, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।